আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অনেকটা সময়ের পর তোমাদের পড়াশোনার কন্টিনিউটি আবার ফিরিয়ে আনার পালা। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী আছো, এই মোমেন্টে এইচএসসি পরীক্ষা হতে হতে স্থগিত হয়ে গেছে এবং তোমরা অনেকে অনেক ডিপ্রেশনে আছো, হতাশায় আছো, বা অনেকে পড়াশোনা শুরু করতে চাচ্ছ কিন্তু শুরু করতে পারছো না, কারণ অনেক ব্যাপারগুলো নিয়ে তোমাদের ভিতরে একটা অনিশ্চয়তা চলে আসছে। এইচএসসি পরীক্ষা হবে কি হবে না, কি করব না করব, আমার এখন অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করা উচিত কি উচিত না, এই টাইপের অনেক প্রশ্ন নিয়ে তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ভিডিওতে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের ভিতরে যারা যারা চিন্তা করছো যে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করা যায় এই মোমেন্ট থেকে, এখন থেকে অ্যাডমিশনের জন্য তুমি প্রিপারেশন নিবা, তোমাদের অ্যাডমিশনের জন্য ঠিক কিভাবে বাসায় বসে প্রিপারেশন নেওয়া সম্ভব, এই সময়টাকে কাজে লাগানো সম্ভব যতদিন না আমাদের নতুন করে পরীক্ষা নিয়ে কোনো কার্যক্রম আবার চালু হচ্ছে। এই যে সময়টা, মাঝখানে সময়টা তুমি কিভাবে কাজে লাগাবা বা কি কি করে তুমি নিজেকে আগিয়ে রাখতে পারো, কি কি করে নিজেকে আগিয়ে রাখতে পারো, সেই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, অ্যাডমিশন প্রস্তুতি যে ব্যাপারটা, এটা কিন্তু খুব লম্বা একটা গেম। আমরা অনেকেই অ্যাডমিশন নিয়ে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করি না, অনেকে অ্যাডমিশন নিয়ে আগে থেকে ভাবিও না। কিন্তু অ্যাডমিশন এমন লম্বা একটা গেম, তুমি যদি অনেক আগে থেকে চিন্তা না শুরু করো, আগে থেকে এইটা নিয়ে পড়াশোনা না শুরু করো, তাহলে তোমার যেটা হবে যে তুমি ফাইনালি যে যখন খেলতে যাবা তখন অনেক ভুলভাল ডিরেকশনে যাবা। ফলে তুমি ধরো বুয়েট টার্গেট করছো, তোমার বুয়েট হবে না, ওর থেকে কম কিছু হবে। তুমি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করছো, তোমার ঢাকা ইউনিভার্সিটি হবে না, ওর থেকে কম কিছু হবে। সো তুমি যেটা টার্গেট করছো ওইটাই যদি তোমাকে পেতে হয়, তাহলে তাহলে অবশ্যই তোমাকে প্রপার একটা ডিরেকশনে যেতে হবে, প্রপার একটা গাইডলাইন দরকার এবং অনেক কিছু জানা দরকার। তো কি কি জানা দরকার এগুলো একটু স্টেপ বাই স্টেপ কথাবার্তা বলবো এবং কিভাবে পড়াশোনা করা সম্ভব এগুলো নিয়ে, অ্যাডমিশন নিয়ে একটা প্রপার গাইডলাইন দিব তোমাদের এই ভিডিওতে। আমি এখানে স্টেপ বাই স্টেপ অনেক কিছু লিখে রাখছি। প্রথমে তোমাদের যেটা বুঝতে হবে, স্টেপ ওয়ানে, ফার্স্ট স্টেপে অ্যাডমিশন নিয়ে, তোমরা যারা এখনো অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করোনি, স্টেপ ওয়ানে তোমরা হচ্ছে অ্যাডমিশনের যে গেমটা আছে, এই অ্যাডমিশন গেমটা আগে বুঝবা। অ্যাডমিশন গেম, এখন বলবা ভাইয়া অ্যাডমিশন কেন গেম বলতেছেন? কারণ হচ্ছে তোমাদের সমস্ত শিক্ষার্থী যারা আসো, তোমরা যারা এসএসসি পরীক্ষা এখন দিচ্ছ, তোমরা সবাই তো আর একই জায়গাতে অ্যাডমিশন দিবা না বা একই ধরনের অ্যাডমিশন টেস্ট দিবা না। বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট আছে। সো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, ভার্সিটি কো অ্যাডমিশন টেস্ট আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আছে। সো এগুলোর প্যাটার্ন আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য খেলতে হয় আলাদা আলাদাভাবে, গেম আলাদা আলাদা। সো তোমাকে এই ব্যাপারগুলো আগে ক্লিয়ারলি তো বুঝতে হবে। এখন এই বোঝাটা, নিজের স্ট্রেংথ অনুযায়ী বোঝাটা যে আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই জন্য তোমাকে অ্যাডমিশন গেমটা আগে বুঝতে হবে। সো আমি ধরে নিলাম যে তুমি কোন কোন জায়গাতে পরীক্ষা দিতে চাও সেটা আগে একটা শর্ট লিস্ট করলা। সো প্রথমে অ্যাডমিশন গেমের ভিতরে কি করবা, তুমি একটা শর্ট লিস্ট বানাও। শর্ট লিস্ট কিসের? ধরে নিলাম তুমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য পরীক্ষা দিবা, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে তুমি হচ্ছে ভার্সিটি ক এর ভিতরে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা। তো একটা শর্ট লিস্ট করলা যে এইটা আমার হচ্ছে প্রাইমারি চয়েস। এরপরে তুমি চিন্তা করলা যে না, আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব। সো ইঞ্জিনিয়ারিং এর ভিতর তোমার হচ্ছে বুয়েট টার্গেট বা হচ্ছে সিকের ওয়েট টার্গেট। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে তুমি একটা টার্গেট নিলা, বা ধরে নিলাম তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা। তো এই যে যা কিছু তোমাকে আমি এখানে বললাম, এতগুলো অপশন তোমার সামনে এখন খোলা আছে, এটাকে প্রথমত তুমি একটা শর্ট লিস্ট করো। করার পরে এই জায়গাতে অনেক কিছু তোমাকে জানতে হবে। কি জানতে হবে? দেখো, এই শর্ট লিস্টেড ইউনিভার্সিটিগুলোর যেই অ্যাডমিশন টেস্ট হয়, সেই অ্যাডমিশন টেস্টের মার্ক ডিস্ট্রিবিউশন তোমাকে জানতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে প্রাইমারি স্টেজে তোমার খুবই দরকার। কোনটার মার্ক ডিস্ট্রিবিউশন কেমন? মার্ক ডিস্ট্রিবিউশন কেন দরকার? কারণ হচ্ছে তুমি যদি ডিইউতে খেয়াল করে দেখো, ডিইউতে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই হয়, এমসিকিউ প্লাস রিটেন দুইটাই হয়। এবং এমসিকিউ যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে প্যাটার্ন, রিটেন যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে প্যাটার্ন, সেটা ডিইউতে যেমন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু সেম না, ভার্সিটি কতে কিন্তু সেম না। দুইটার তোমার এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু দুই রকম। আবার তুমি যদি চিন্তা করো, ইঞ্জিনিয়ারিং এর ভিতরে বুয়েটের যে কোশ্চেন প্যাটার্ন, বুয়েটের যে মার্ক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এই মার্ক ডিস্ট্রিবিউশন আর সিকের ওয়েটের মার্ক ডিস্ট্রিবিউশন তো সেম না, কোশ্চেন প্যাটার্নও সেম না। সো তোমাকে জানতে হবে যে কোথায় কি ধরনের মার্ক ডিস্ট্রিবিউশনে পরীক্ষা হয়, কোথায় কি ধরনের প্রশ্ন আসে। সো মেডিকেলে তুমি যদি চিন্তা করো, মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, ভিন্ন ধাঁচের। সো এই জন্য মেডিকেলেরটাও তোমাকে জানতে হবে। তো জানার পরে তুমি দেখবা যে তোমার জন্য অ্যাডমিশন টেস্টে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিভাবে দেখবা?
এটা দেখার জন্য একটা ওয়ে আছে। ওয়েটা কি? এই জায়গাতে তুমি কি করবা, যেহেতু এখন তোমার হাতে সময় আছে, তোমার সামনে পরীক্ষা নেই, তুমি ঢাবি ক ইউনিটে একটা বিগত সালের কোশ্চেন নিলা, তুমি ইঞ্জিনিয়ারিং এ বুয়েট বা সিকিউরিটির বিগত সালের কোশ্চেন নিলা, তারপর তুমি মেডিকেলের বিগত সালের কোশ্চেন নিলা, নিয়ে তুমি এটা সলভ করা ট্রাই করবা। কি করবা? বিগত সালের কোশ্চেন সলভ করা ট্রাই করবা। সলভ করতে যে তুমি যদি দেখো যে 50% কোশ্চেন তুমি এখনই পারো, 50% কোশ্চেন তুমি এখনই পারো, কথাটা বুঝবা। তোমরা যারা এইচএসসি পরীক্ষা এখন দিচ্ছ, তোমাদের অলরেডি এইচএসসির জন্য প্রিপারেশন গুছিয়ে গেছে, তোমরা সব সিলেবাস কভার করে ফেলছো। অ্যাডমিশন টেস্টে 50 থেকে 60% কোশ্চেন এইচএসসি সিলেবাস থেকেই হয়। সো তুমি যদি 50% কোশ্চেন এখনই পারো, বুঝো, তোমার কাছে ইজি মনে হয়, দ্যাট মিনস যেটার সাথে তোমার সবচেয়ে বেশি অ্যাডজাস্ট হবে ওইটা তোমার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নেওয়া। তুমি যদি দেখো যে ঢাবির কোশ্চেনগুলো তুমি ইজিলি পারতেছো, তুমি ধরে নেবা যে ঢাবিতে পরীক্ষা দিলে তুমি ভালো করবা। তুমি যদি দেখো ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো তুমি বেশি পারতেছো, তাহলে দেখবা তুমি ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিলে ভালো করবা। তোমার কাছে যদি মেডিকেলের কোশ্চেন ইজি লাগে, তাহলে তুমি মেডিকেলে পরীক্ষা দিলে ভালো করবা। সো এইভাবে তোমার অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে স্ট্রেংথ যাচাই করার পরে তারপরে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কোন দিকে যাবা, কোন দিকে যাবা সেটা ডিসিশন কিভাবে নিবা, এভাবে তুমি আস্তে আস্তে নিয়ে ফেললা। ওকে, সো আমরা এই জায়গা থেকে ডিসিশন নেওয়ার পর স্টেপ 2-তে আসবো। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে স্টেপ 2-তে আসবো। ঘরে বসে যখন আমরা প্রিপারেশন নিব, স্টেপ 2-তে হচ্ছে আমাদের কাজ সোর্স সিলেক্ট করা। সোর্স সিলেক্ট করা, সোর্স সিলেকশন, এটা হচ্ছে স্টেপ 2। এখন বলবা ভাইয়া সোর্স সিলেকশন স্টেপ 2 কেন? সোর্স মানে হচ্ছে তুমি কি কি পড়বা, কি কি পড়লে তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করা ইজি হবে, এইটা আমাদের জানতে হবে। অ্যাডমিশন টেস্টের মেইন গেম হচ্ছে তুমি কি কি পড়বা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি কি বাদ দিবা। এইচএসসি সিলেবাস এত বড়, এই এত বড় সিলেবাসে সবকিছু তো আমাদের এইচএসসিতে লাগে না, লাগে নাকি? লাগে না। আমাদের এসএসসি পরীক্ষাতে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সিলেক্টিভ টপিক থেকে পড়াশোনা করলে হয়ে যায়। অ্যাডমিশন টেস্টে যেও আমাদের সব কিছু লাগে না, মেইন বইয়ে লাইন বাই লাইন লাগে না। আমাদের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে, সবচেয়ে হট টপিক যেগুলো আছে, সেগুলো অ্যানালাইসিস করে সেই অনুযায়ী পড়লেই প্রিপারেশন দ্রুত গুছিয়ে যায়। ওই সোর্সগুলো পড়ে ফেললেই হয়ে যায়। সো আমাদের সোর্স সিলেকশন আগে বুঝতে হবে। সোর্স সিলেকশনের ক্ষেত্রে তুমি যেটাতেই যাও, কয়েকটা সোর্স আছে যেগুলো আমাদের মাস্ট পড়তে হয়। যেমন দেখো মেইন বইকে আমাদের সবসময় প্রাধান্য দিতে হয়, কারণ টিচাররা কোশ্চেন করার সময় মেইন বইতেই থাকে। সো মেইন বই থেকে তুমি কি করবা, মেইন বইয়ের যে সমস্ত এমসিকিউ আছে এগুলা সলভ করা, মেইন বইয়ে যে সমস্ত এক্সাম্পলের ম্যাথ আছে এগুলা সলভ করা, মেইন বইয়ে যে সমস্ত এক্সারসাইজ আছে এগুলা সলভ করা। মেইন বই এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। সে তুমি ইঞ্জিনিয়ারিং বলো কিংবা তুমি হচ্ছে ভার্সিটি কতে আসো, যেটাতে আসো, তুমি হচ্ছে মেইন বই পড়লে সবসময় আগিয়ে থাকবা। মেইন বইয়ের পাশাপাশি তোমাদেরকে আরো কয়েকটা সোর্সের দিকে ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ক্লাস নোট। কিসের ক্লাস? দেখো তুমি যখন সামনে প্রিপারেশন নেওয়া শুরু করবা, তখন নিশ্চয়ই তুমি একটা কোচিংয়ে ভর্তি হবা কিংবা কোনো ভাইয়ের কাছে অ্যাডমিশনের জন্য পড়বা 3-4 মাস 5 মাস। ওই সময় ভাইয়া তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবে। ধরো আমার এই চ্যানেলে আমি হচ্ছে কেমিস্ট্রি পড়াবো, তোমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি ফ্রি প্লে লিস্ট করবো। প্রত্যেকটা চ্যাপ্টার যা যা লাগে লম্বা লম্বা ক্লাসের মাধ্যমে আমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড টাইপ ভিত্তিক তোমাদেরকে পড়াবো। তো তোমরা আমার এই চ্যানেলে যখন এই ক্লাসগুলো পাবা, ওই ক্লাসগুলো তুমি তো দেখে দেখে শিখবা, তাই না? যখন শিখবা তখন ওই ক্লাসটা তুমি নিজে হাতে যদি নোট করো, ওই সোর্সটা তুমি যদি পড়ো, এই সোর্সটা তোমার জন্য একটা বেসিক যেমন দিবে, পাশাপাশি এই সোর্সটা তোমাকে দ্রুত রিভিশন দিতে হেল্প করবে। পরীক্ষার হলে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি হয় জানো? আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টে পরীক্ষা দিই, প্রত্যেকটার আবার 2টা করে পার্ট। সো আমরা টোটাল অ্যাডমিশনে 8টা পেপার একসাথে পরীক্ষা দিই। তুমি এসএসসি পরীক্ষা কেমন দিচ্ছ? এসএসসি পরীক্ষাতে প্রত্যেকটা পেপার আলাদা আলাদা দিচ্ছ, কিন্তু যখন তুমি অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনের সময় 8টা পেপার একসাথে হবে। তো তুমি চিন্তা করো, যখন তুমি ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা দিলা, তোমার মাথায় একটা ফোল্ডার আছে ফিজিক্স ফার্স্ট, তুমি ফিজিক্স ফার্স্ট পার্টের দিন ওই ফোল্ডার থেকে সবকিছু পড়াশোনা করলাম, করে পরীক্ষা দিলা। ফিজিক্স সেকেন্ডের দিন ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্টের দিন কেমিস্ট্রি ফার্স্ট। কিন্তু যখন তুমি অ্যাডমিশনে যাবা, তখন তোমার মাথায় এরকম 8টা আলাদা আলাদা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডার থেকে এক একটা করে ইনফরমেশন বের করে এনে তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। সো ইটস কোয়াইট টাফ। সো ওই সময় পরীক্ষার আগের দিন যে
তুমি এই 8টা বই থেকে বা অত বই থেকে এত রেফারেন্স পেপার রিভিশন দিতে পারবা না। সো এই জন্য ক্লাস নোট যদি তোমার গোছানো থাকে তাহলে এই ক্লাস নোট দেখে তুমি কি করতে পারবা, অনায়াসে রিভিশনগুলো ভালো করে দিতে পারবা এবং তোমার মাথার ভিতরে একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে, যেই ভিজুয়াল মেমোরি থেকে তুমি অনায়াসে ইন ফিউচার যখন পরীক্ষা দিবা তখন ওই পরীক্ষার হলে যে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবা, ভালো করে রিকল করতে পারবা। ঠিক আছে, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপরে আসো আরেকটা সোর্স যেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে তুমি যেই অ্যাডমিশন টেস্টেরই প্রিপারেশন নাও না কেন, কোচিং থেকে তোমাকে কিছু বই দিবে। যেমন উদ্ভাসের খুব বিখ্যাত কিছু বই আছে, যেমন হচ্ছে কনসেপ্ট বুক বলে, নাম শুনবা কনসেপ্ট বুক। এটার কাহিনী কি? কনসেপ্ট বুকের কাহিনী হচ্ছে এটা টাইপ ভিত্তিক সবকিছু দিয়ে দেয়। এর আগে কি পড়ছো, ঢালাওভাবে পড়াশোনা করছো, কিন্তু এখানে এসে ঢালাওভাবে পড়াশোনা না, টাইপ ভিত্তিক। মানে ধরো প্রত্যেকটা জিনিসের একটা টাইপ আলাদা করা থাকবে। আমি যদি তোমাকে কেমিস্ট্রি উদাহরণ দিই, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ধরে গেলাম, এর ভিতরে হাইড্রোজেন বন্ধন একটা টাইপ, সমযোজী বন্ধন একটা টাইপ, তারপরে এভাবে নতুন করে ফাজানের নীতি একটা টাইপ, পোলারিটি একটা টাইপ, পোলার আয়ন একটা টাইপ। প্রত্যেকটা টাইপের ভিতরে কি কি বেসিক লাগবে, কি কি পড়তে হবে, কি কি এক্সাম্পল আমাদের দরকার, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেয়া থাকে। যেমন ধরো তুমি হচ্ছে অন্য যে কোনো চ্যাপ্টার, ফিজিক্সের ভিতরে যদি তুমি যাও, ফিজিক্সের ভিতরে যে কোনো একটা চ্যাপ্টারের ভিতরে আলাদা আলাদা টাইপ থাকবে, ওই টাইপ রিলেটেড ম্যাথ থাকবে। কাজ ক্ষমতা শক্তিতে তোমার কর্মদক্ষতা নির্ণয় একটা টাইপ, কুয়ার গভীরতা নির্ণয় একটা টাইপ, তারপর হচ্ছে যে বিভিন্ন টাইপের টাইপ থাকবে। ঠিক আছে, সো এই টাইপ ভিত্তিক যে বই সেটা হচ্ছে কনসেপ্ট বুক। এই কনসেপ্ট বুক আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য দেয়। আর যদি আমরা হচ্ছে যে ভার্সিটির জন্য আসি তাহলে সেখানে আমাদের থাকে হচ্ছে প্রিপারেশন বুক। সো নাম যেটাই হোক, এই বইগুলা খুব গোছানো থাকে। এই বইগুলা থেকে লেকচার রেডি তুমি যদি করো, নোট তুমি যদি বানাতে যাও বা পড়তে যদি যাও, দ্রুত পড়াশোনা করা সম্ভব হয়। সো এই বইগুলা পড়তে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস মাস্ট এই জায়গাতে করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ কেন করবা? কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটির বিগত সালের কোশ্চেন সলভ করা মানে হচ্ছে ওই ইউনিভার্সিটির টিচারদের মাইন্ডসেট অ্যানালাইসিস করা। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির বিগত 10 বছরের কোশ্চেন যদি সলভ করো তাহলে বুঝতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে ঠিক কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবং বিলিভ মি, তুমি সলভ করলে বুঝতে পারবা রিপিটেডলি সেম টাইপের টপিক, সেম জায়গা থেকে বেশি কোশ্চেন আসতেছে। সো তোমাকে বিগত সালের কোশ্চেন দেখে অ্যানালাইসিস করে তারপরে সামনে আগানো লাগবে। কেমন? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। এর ভিতরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও তাহলে বুয়েটের কোশ্চেন সলভ করবা, সিকিউরিটির কোশ্চেন সলভ করবা। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও তাহলে ঢাকা ইউনিভার্সিটির জন্য যে ঢাবি ক প্রশ্ন ব্যাংক আছে সেটা সলভ করতে হবে। তুমি যদি ভার্সিটি ক এর জন্য প্রিপারেশন নাও তাহলে ভার্সিটি ক এর কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। সো ঢাবি ক, ভার্সিটি ক, এই কোশ্চেন ব্যাংকগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদেরকে শুরু থেকেই সলিউশন করা শুরু করতে হবে। সো এগুলা শুরু করলে তারপরে তুমি হচ্ছে ঘরে বসেই প্রস্তুতিটি নেওয়া শুরু করতে পারবা। এরপর আসো স্টেপ 3-তে আসি। স্টেপ 3-তে পড়াশোনার জন্য তোমাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে। প্রপার প্ল্যানিং কেন দরকার? ভালো করে খেয়াল করো, একটু আগে বলছি যে আমাদের 4টা সাবজেক্টে 8টা পেপার, এই 8টা পেপার আমাদের একসাথে চলে আসে, তাই না? একসাথে যখন আসে তখন আমাদের অনেক কিছু একবারে ম্যাটেরিয়াল চলে আসে না? এখন এই অনেক কিছু ম্যাটেরিয়াল তুমি যদি চিন্তা করো যে আমি আজকে প্রিপারেশন নেওয়া শুরু করব, কালকে আমার সব শেষ হয়ে যাবে, এটা কি সম্ভব না। তোমার সামনে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য তুমি 4 থেকে 8 মাস পর্যন্ত সময় পেতে পারো। 4 থেকে 8 মাস। তুমি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও 4 মাস মতো পাবা, ঢাবির জন্য প্রিপারেশন নিলে 5-5.5 মাস মতো পাবা, বুয়েটের জন্য 6 মাস মতো পাবা, একদম লাস্ট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তুমি 8 মাস পর্যন্ত সময় পেতে পারো। সো এই যে 4 থেকে 8 মাস মতো তুমি সময় পাবা, এই সময়ের ভিতরে তোমাকে প্রতিদিন তোমার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী নিজের কোয়ালিটি একটু করে ইমপ্রুভ করতে হবে। আজকে তুমি 8 ঘন্টা পড়লা, এই 8 ঘন্টার ভিতরে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করলা, কালকে আবার 8 ঘন্টা পড়লা, একটা চ্যাপ্টার কমপ্লিট করলা। টোটাল যদি 4টা সাবজেক্ট মিলায় তোমার কাছে 60টা চ্যাপ্টার থাকে, তাহলে 60 দিন লাগে তোমার 60টা চ্যাপ্টার কভার করতে। কিছু চ্যাপ্টার কভার করতে 2 দিন 3 দিনও লেগে যাবে। সো তুমি যদি টোটাল মিলে কভার করতে যাও, দেখা যাচ্ছে যে 3 মাস তোমার টানা লাগছে। তারপরে অনেকগুলা মডেল টেস্ট দেয়া, কোশ্চেন ব্যাংক সলভ করা, অনেক কিছু করতে হয়। সো এই টোটাল জিনিসটা শেষ করতে একটা সময় লাগে। সেই সময়ের জন্য তোমার একটা প্রপার প্ল্যানিং দরকার পড়ে। এখন অনেকে নিজে প্ল্যান করতে পারে না, তাদের জন্য তারা যদি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়, ধরো তুমি হচ্ছে উদ্ভাসে ভর্তি হলা, বা হচ্ছে তুমি
ধরে নিলাম ACS এ ভর্তি হলা বা যে কোনো একটা নাম করা কোচিং, যেগুলো এখন ভালো কোচিং সার্ভিস দিচ্ছে, যে কোনো একটা জায়গাতে ভর্তি হলা, ওদের দেখবে একটা রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী ক্লাস হয়, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হয়, সেই রুটিন অনুযায়ী ক্লাস করে পরীক্ষা দিয়ে ওই রুটিন ফলো করে তুমি যদি পড়াশোনা করতে থাকো, ওটাই কিন্তু একটা প্রপার প্ল্যানিং। ওরা আগে থেকে তোমার জন্য প্ল্যান করে রাখছে যে কখন কি কি হবে না হবে, সো ওই প্ল্যান অনুযায়ী আগাইলে তোমার প্রিপারেশনটা অটোমেটিক গুছিয়ে যায়। সো এটা একটা থিং। এবং তুমি যদি ওদের সাথে আগাইতে চাও, ওদের প্ল্যানে আগাইতে চাও, সো ওদের মতো করে আগাতে হবে। বাট অনেকেই ওদের সাথেটা মেনটেন করতে পারে না, ওদের সাথে আগিয়ে ঠিকঠাক হয় না, এই জন্য ওদের সাথে প্লাস তুমি নিজে দুইটা মিলে একটা প্ল্যান করে নিয়ে যদি আগাও, তাহলে একটা প্রপার পজিশনে পৌঁছাবা শেষ পর্যন্ত, এবং এটাই সবচেয়ে ফ্রুটফুল হয়। এখন যেই সময়টা আছে, এই সময়টাই তুমি এখন ঘরে বসে কিভাবে প্ল্যান করতে পারো সেটা নিয়ে একটু কথা বলি। ধরে নাও এখন যে সময়টা আছে, এই সময় তুমি কিভাবে প্ল্যান করবা। তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করছো, বিগত ধরো যে কোনো একটা ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করছো, কোনটা ধরে নিব আমরা, আমি ধরে নিলাম যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্যই তুমি কোশ্চেন অ্যানালাইসিস করছো। কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোর ভিতরে তোমার ফিজিক্সের কোশ্চেনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সো ফিজিক্সের কোশ্চেন যদি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে তুমি এখন কি করবা, তুমি ফিজিক্সের কোশ্চেন যেহেতু সবচেয়ে বেশি ভালো লাগছে, এখন ফিজিক্সের ওই কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে কি টাইপের কোশ্চেন আসছে। সো টোটাল মিলে ধরে নাও 20 মার্কের কোশ্চেন আছে ফিজিক্সের, এর ভিতরে দেখলা যে তোমার হচ্ছে যে টোটাল 20 মার্কের কোশ্চেনের ভিতরে, আমার এক্সাক্ট কোশ্চেন প্যাটার্নটা মনে নাই, অনেক বিগত অ্যাডমিশনের জন্য পড়াইছি, সো এক্সাক্টটা মনে নাই। সো 20 মার্কের ভিতরে ধরে নিলাম হচ্ছে 10টা MCQ মতো আছে, 5 থেকে 6টা ম্যাথ আছে, আর অন্যান্য কিছু কোশ্চেন আছে। সো তুমি দেখলা যে এই যে MCQ গুলো আছে, ম্যাথগুলো আছে, এই MCQ এই ম্যাথগুলা আসলে আমাদের মেইন বইতেই পাওয়া যায়। আমার কাছে যে কটা সোর্স আছে তার ভিতরে মেইন বইতেই পাওয়া যায়। তুমি এখন কি করবা, ফিজিক্সে যে তুমি হচ্ছে যে মেইন বইতে যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আগামী 20 দিন হচ্ছে তোমার সলভ করা শুরু করো। কিভাবে, ধরো ফিজিক্সে তোমার 12টা চ্যাপ্টার আছে, তুমি টার্গেট নিলা প্রতিদিন একটা করে চ্যাপ্টার সলভ করবা। তো আজকে হচ্ছে তুমি তাপগতিবিদ্যা সলভ করলা, টোটাল তাপগতিবিদ্যা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মেইন বই শেষে আছে ওগুলা সলিউশন করলা, এক্সারসাইজ এক্সাম্পলগুলো সলিউশন করলা। এরপরে তুমি একটু অনলাইনে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তোমার হচ্ছে বিগত সালের ঢাবির যেই টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো আছে বা কোশ্চেন ব্যাংক আছে, সেখানে যে দেখলা যে এই চ্যাপ্টার থেকে আর কি কি কোশ্চেন আসছে, সো এগুলো দেখে দেখে একটু আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করা শুরু করলা। এভাবে বাসায় বসে তুমি যদি প্রতিদিন টার্গেট নাও, নিয়ে তোমার যেই সাবজেক্টে স্ট্রেংথ সবচেয়ে বেশি ওই সাবজেক্ট নিয়ে আগানো শুরু করো, তাহলে দেখবে তোমার মোটিভেশনটা ঠিক থাকবে এবং সামনে আগাইতে পারবা। সো তোমাদের যদি অ্যাডমিশন টেস্ট নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে, সেটা তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারো। ইনশাল্লাহ তোমাদের সাথে অ্যাডমিশন জুড়ে অনেক বিষয় নিয়ে অনেক কাজ করব। টোটাল অ্যাডমিশন জুড়ে গাইডলাইন রিলেটেড যত সাপোর্ট সেটা তুমি আমার এই চ্যানেলে পাবা। পাশাপাশি তোমাদের আমি এখানে হচ্ছে ঢাবি ক স্ট্যান্ডার্ড যে কেমিস্ট্রি ক্লাস, এটা টোটাল সবগুলা ঢাবি ক অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে কেমিস্ট্রি ক্লাসগুলো আছে, সেটার সবগুলা লেকচার আমি তোমাদের এই চ্যানেলে নিয়ম মাফিক ফ্রিতে দিব। সো আমার এই চ্যানেলের সাথে থাকলে তুমি ইনশাল্লাহ পাবা। পাশাপাশি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলিউশন একটা কোর্স আসবে তোমাদের জন্য, সো ওটা নিয়ে পরে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অ্যানাউন্স করবো। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি টোটাল জিনিসটা তোমরা বুঝতে পারছো। বাকি যেই কথাগুলো এখনো তোমাদের জন্য বলা বাকি আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।